আওয়ামী লীগ যদি ফিরে আসে প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে জেনারেল ওয়াকার। কিন্তু তারপরও আমি বলি যেটা তো উনি নেন নাই, উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে মানে এই স্নিফটা কেন করতেছে? জনাব হামিদের বিদেশ ত্যাগের ব্যাপারে যদি ডক্টর ইউনূস না জানা থাকেন, এক সেকেন্ডও উনার চেয়ারে থাকার কোন রকম কোনো উচিত না। এবং আমার বিশ্বাস ডক্টর ইউনূস ওই চেয়ারটাতে ছিলেন, আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন, এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে। ঠিক আছে। আচ্ছা ডক্টর জাহেদ, গত কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে আপনার যে অভাবনীয় মানে অতুলনীয় জনপ্রিয়তা অনলাইনে বলি, সারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, সেইটার মধ্যে একটা বড় কারণ ছিল যে আপনি আসলে ভারসাম্যপূর্ণ কথা বলতে পছন্দ করেন, দুটো দিকই তুলে ধরেন বা অনেক সময় অনেকটা দিকই তুলে ধরেন। কিন্তু মাত্রই ডিসেম্বরে ইলেকশন নাকি বড় জোর সরকার প্রধানের কথা মতো জুনে ইলেকশন, এই মাত্রই এই কটুক জায়গা নিয়ে আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন, সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন, এটা একটু একপেশে হচ্ছে কিনা? মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু মানে মানে আপনি বুঝতে পারছেন এটা একটু টানেল ভিশনের কাজ হচ্ছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমাকে একদম স্পেসিফিকলি যেটা মনে হবে সেটাই জিজ্ঞেস করবেন, আমি জবাব দেবো। তার আগে যে একটু হঠাৎ মনে পড়লো, আপনি উপদেষ্টাদেরকে আনতে পারছেন না বলে একটু আফসোস করছেন, কিন্তু আপনি মঞ্জু ভাই থেকে পেয়েছেন। খেয়াল করেন, মঞ্জু ভাই কিন্তু এর মধ্যে বললো যে একজন উপদেষ্টা জানতে চেয়েছে হামিদ কিভাবে পালালো মঞ্জু ভাইয়ের কাছে। আমার মনে হয় মঞ্জু ভাইকে আপনি যদি ভালো মতো একদিন ডেকে সব কথা বলেন, আপনি অনেক কিছু জানতে পারবেন, জাতীয় জানতে। কিন্তু মঞ্জু ভাই তো আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। মঞ্জু ভাইয়ের আইকিউ মনে হয় আমার থেকে 15-20 বেশি হবে। মঞ্জু ভাইয়ের তো প্রশ্ন করে জবাব পাওয়া কঠিন। হাওয়েভার আমরা চেষ্টা আমি জবাব দিব। আচ্ছা আচ্ছা, এখন নির্বাচনের ব্যাপারে ইনফ্যাক্ট আমি একটু এভাবে যদি বলি, আমার চ্যানেলের নামটা হচ্ছে জাহেদ স্টেক। সো আই ডু অ্যানালাইজ, আমি সেটা তো করি, আমি আমার অপিনিয়নও জানাই, এবং অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন, ধরুন শেখ হাসিনার সময় আমি আমার অপিনিয়ন জানিয়েছি বহু ক্ষেত্রেই, এখনো অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন জানাই। এখন নির্বাচনের প্রশ্নে আমি সরকারের যে ধরনের আচরণ দেখছি, আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন ইভেন জুনে হবে এই ব্যাপারে আমি আসলে আস্থাশীল হতে পারি না। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আমরা অনেকে হয়তো খেয়াল করিনি, জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছেন, বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন, খেয়াল করুন খালেদ ভাই, আপনি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন, যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পারছেন না আইন শৃঙ্খলা নিয়ে। আচ্ছা, এটা কি রেজোনেট করছে না জনাব নাহিদ ইসলামের সাথে? আপনি খেয়াল করবেন রয়টার্স এর সাথে এবং এরপর এএফপির সাথে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন, যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন, কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। আমি ইদানিং রাগঢাক ছাড়াই বলছি, এনসিপি আসলে ডক্টর ইউনূসের দল। কেন? আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি। তো জনাব নাহিদ ইসলাম ওটা বলছেন, উনিও বলছেন। আচ্ছা, নাম্বার 2 যেটা আপনি জিজ্ঞেস করছেন, এবং আমি আপনার সাথে একমত, 9 মাস পার হয়ে গেছে, উনি কন্ট্রোল আনতে পারেন না, এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোল আরো কমছে বলে মনে হয়। ডিসেম্বরে উনি পারবেন না মনে করছেন, 6 মাসের পর মানে ডিসেম্বরের পর ওনার হাতে কি কোনো একটা ম্যাজিক আসবে বাই হুইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন? আরেকটা প্রশ্ন, উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তা জনিত কারণে, এখন উনি ডিসেম্বর থেকে জুনের এই আলাপ কেন করছেন? উনি স্পষ্ট করে বলে দিক যে ডিসেম্বরের মধ্যে তো হবে না, তো আমি এবার জুনের দিকেই তাকিয়ে আছি। রহমান, আপনি তো চমৎকার বলেন, আমি শুনতে থাকি, সেজন্য আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দিয়েন। আপনি বলেন যে এখন একটু থামলাম, কারণ হচ্ছে আমি ভুলে যাব যদি আপনি আমাকে প্রশ্ন করতে দেন। সেইটি হচ্ছে যে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন, এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে ওনারা দুজন একদল করা, এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি। 2 নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু, ডিসেম্বর পার হইলেই কি অন্য কিছু ঠিক হইতে থাকবে কিনা জুনে, এইটা তো উনার একটা প্লি সব দলের প্রতি, যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন, আপনারা আমার সাথে বসেন, বৈশা একটা ডেট ডুটের কথা আমরা একটা চিন্তা করব। কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বরটাতেই চাপ দিতে থাকেন, তখন তার এটা কোথাও আগায় না। আইন শৃঙ্খলা বলেন আর যাই বলেন, এইরকম একটা সরকারের পক্ষে তো সকলের সহযোগিতা ছাড়া, বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি সহযোগিতা ছাড়া এটা তো সম্ভব না। এবং বিএনপি তো দিনে দিনে এটা দুর্বিষহ করে ফেলছে। আমি আর কথা মাঝখানে বলবো না, আমি একটু দুই তিনটা পয়েন্ট আপনাকে বলি। দেখেন, বিএনপি আওয়ামী লীগ পতনের পরে 9 মাসও তারেক রহমান সাহেব দেশে ফিরে নাই। আইন আদালতের কথা বলা হচ্ছে, বেগম জিয়ার মামলা পরের দিন উঠছে ডক্টর ইউনূস সাহেবের সাথেই, তারেক রহমান সাহেবের সব মামলাও ইন অ্যাবসেন্সে উঠে গেছে। এই নিজেদের শক্তি দিয়ে ঢাকা দক্ষিণ অচল করে রাখা একদিনের মেয়রশিপের জন্য বাংলাদেশে যা শুরু করছে জনাব ইশাক, সেগুলি আসলে কিভাবে
ইউনূস সাহেব একটা ইলেকশনকালীন সরকার কিভাবে হবে বিএনপি যদি এগুলি করতে থাকে? জি ডক্টর জাহেদ, আপনি একটু বলেন। নিশ্চয়ই আমার কাছে যথেষ্ট আমি মনে করি যে তথ্য এবং প্রমাণ আছে ভাই, আমি প্রমাণ করতে পারবো যে ডক্টর ইউনূস অন্তত বিএনপির সাথে কোনো রিকনসিলিয়েশন চাইছেন না। প্রবলেম কিন্তু ওই জায়গায়। খালেদ ভাই, আমি রাগঢাক ছাড়া একটা কথা কয়েকদিন থেকে বলছি, বাংলাদেশে এই মুহূর্তে তিনটা শক্তি, বিএনপি, সরকার এবং সেনাবাহিনী। সেনাবাহিনীকে আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো এন্টিটি না টেকনিক্যালি, যেটা তো সরকারের পার্ট, কিন্তু আমি বলছি আজকে অত সময় নেই, সেনাবাহিনীকেও পোস্ট 5 অগস্ট আমরা একটু আলাদা করে দেখবো। এই তিনটা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে। এখন সমস্যা যেটা হচ্ছে, ধরুন বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য মতে, কারণ তিনি আমাদেরকে জানাতেন আগে 137টা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে, 147টা হয়েছে, তো বিএনপি তো মাত্র তারপর গেল। এবং জনাব ইশরাকের সমর্থকরা, আমি এটাকে জাস্ট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, সমর্থন বা অসমর্থন করার বিষয়টা, বাংলাদেশের 5-10 জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা 5 তারিখের পর থেকে তো 150 দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী। হঠাৎ করে এটাই তার এত খারাপ লেগে উঠলো কেন? এবং বিএনপি, খেয়াল করুন, আমি এনসিপি যে তার দল তার প্রমাণ হিসাবে বলছি, বিএনপি নিজে এই ক্রাইসিসের মোমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর 4 days, দেখা করেননি। রাদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ, তিনি সেই তথ্য জানান। নাহিদ ইসলাম এসে প্রথমে একটা বিদেশি বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর ইউনূস এটা বলেছেন। তাহলে খেয়াল করি, বিএনপি কে তিনি যদি আস্থায় নিতে চাইতেন, ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না, ওনাকে আস্থায় নিতে হবে। তারপর বিএনপি গেল, বিএনপি যাওয়ার পর উনি জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেই মিটিং এ রাখলেন যার পদত্যাগ চাইছে বিএনপি। এবং আপনি খোঁজ নিলেই দেখবেন, বা আপনি জানেন আমি নিশ্চিত, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্য কোনো দলের সাথে মিটিং এ ছিলেন না। এবং এই মিটিং গুলোতে সাধারণত সিনিয়র, বয়সে সিনিয়রের কথা বলছি, উপদেষ্টারা থাকেন। সো আপনি বিএনপি কে ক্লিয়ার বার্তা দিচ্ছেন। এরপর জনাব তারেক রহমান তার যে লাস্ট বক্তব্য, তাতে তার কিছু ধৈর্যচ্যুতি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে। উনি যে ইউজুয়াল যাদের ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন। তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন, আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি, অথবা ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি। খালেদ ভাই, বরং আমরা এভাবে বলতে পারি, ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি, আর কেউ না, নট আ সিঙ্গেল পার্টি, প্রকাশ্যে। অথচ উনি বললেন একটা দল চায় না, হয়তো ইম্পারেটিভ করে ফেলেনি, কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি বিএনপির সাথে থাকা জোট, বাম জোট যারা আছে, মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন, তো উনি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন, আমরা দেখতে পাচ্ছি। আর আমি এটাও বলতে চাই, যদি বিএনপির দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয় বা আর কারোর দিক থেকে, সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে, তাকে অভিভাবকের মতো তার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্সে নিতে হবে। আমি তো একদম বাইরে থেকে, আমি ভেতরে কিছু না জেনেই বলছি, বাইরে থেকেই তো দেখছি এখানে ফাইট হচ্ছে। এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন, জনাব নাহিদ ইসলামকে ডেকে বললেন, আমি আপনাকে আলাদা একটা প্রশ্নও করি, আপনাকেও একটা প্রশ্ন মাঝে মাঝে করা দরকার। প্রথম দিন যখন বিএনপি জামায়াতে ইসলামী বসলো, উনি যখন ডাকলেন, বিএনপি বা জামায়াতে ইসলামী নিবন্ধিত না হলেও বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট বা লার্জেস্ট দল, ওই দিন এনসিপি আলাদা ডাক পেয়েছে কেন? পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে, মঞ্জু ভাইয়ের দলও একটা গ্রুপে ছিলেন, মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি, তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দ্য ইয়ার্স, ওনার দল কি এনসিপি চাইতে অন্য কিছু যে ওনাকে আলাদা ডাকা হয় নাই, কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে। আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পারবো যখন একজন অভিভাবক। খালেদ ভাই, আমি আরেকটা কথা একটু যোগ করি। একটা পরিবারে, আমি এভাবে বলছি একটু, সেটা হলো একটা পরিবারের, আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু কোন বাবা যদি তার কোন সন্তানকে বায়াস দেখান, যদি মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোন ধরনের এক্সট্রা বায়াস আছে, মনোযোগ আছে, স্নেহ আছে, ওটা ওই সংসারে ঝামেলা তৈরি করে। ডক্টর ইউনূস স্পষ্টত এটা করছে এবং অত্যন্ত টার্ময়েলের টাইমে, বাংলাদেশের এখন কিন্তু একটা সাধারণ টাইম না, একটা টার্ময়েলের টাইমের মধ্যে উনি এই কাজগুলো করছেন। ওকে ডক্টর জাহেদ, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে হইলো আপনি বলতেছেন যে বিএনপি সরকার এবং আর্মির মধ্যে তার একটা মানে একটা সমঝোতা হওয়া উচিত, আমি যদি ঠিক বুঝে থাকি, বা একটা একই লাইনে কথা বলতে পারা উচিত। এখন বিএনপি আর আর্মিতে একই লাইনে অলরেডি কথা বলতেছি, তাহলে এখন বিএনপি এবং আর্মি মিলে কি সম্মিলিতভাবে চাপ দিতেছে সরকারও যাতে এটা কথা বলে? বিএনপি কি আর্মিকে সামনে রেখে বা আর্মির ভয় দেখায় সরকারকে বা ডক্টর
ইউনূসকে তাদের কথা শোনাতে যেতেছে। আমি 2 নম্বর কথা বলি, আপনি নাহিদ ইসলামকে ডাইকা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা বলেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলামরা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একই সাথে কাজ করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন নাহিদ ইসলামরা তাকে নিযুক্ত করেছেন, নাহিদ ইসলামদের প্রতি তিনি বিরক্তিটা দেখাইছেন একদম সরাসরি যে নাহিদ তোমরা এরকম করলে আমি কিন্তু আর এখানে থাকবো না, যেটা এসে নাহিদ ওইভাবেই বলছেন। ব্যাপারটা কিন্তু ডক্টর ইউনূসের জানানো না। 3 নম্বর হচ্ছে যে আপনি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে বিএনপি কেন রাখলো সেটার মধ্যে বলছেন, এটাকে আমি দেখি হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার জন্য হচ্ছে একটা লার্নিং সেশন, যে বিএনপির সাথে উনি কিভাবে ডিল করেন, তখন এটা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ারই রাখার কথা। আপনি খেয়াল করে দেখবেন একটা মহল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ সৃষ্টি করতেছে আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুকী এবং আরেকজন উপদেষ্টাকে বাদ দেওয়ার, আবার বিএনপি চাপ দিতেছে এই 3টা উপদেষ্টাকে বাদ দেওয়ার। উনার তো মাঝখানে একটা জায়গা নিতেই হইব, তাই না? আর এনসিপি কিন্তু ডিসেম্বরে ইলেকশন চায় না, এই কথা একবারও বলে নাই। এনসিপি বলছে হচ্ছে তারা সংস্কারটা চায়, তারা বিচারটাকে একটা দেখবান দেখতে চায়, এবং সরকারের এখানে একদমই ব্যর্থতা যে সরকার এগুলি কখনো করতে পারলো না। আর হচ্ছে এনসিপি দলকে কেন আলাদা করে ডাকা হয়েছে ডক্টর জাহেদ, এটা আপনিও জানেন, আমিও জানি, সম্ভবত মঞ্জু ভাইও জানে। এই সময়ের মধ্যে হয়তো ওদের মাঠের শক্তি নাই, হয়তো ওরা ভোটের আসনে অনেক কম পাবে, কিন্তু জুলাই আগস্টের বাস্তবতায় হাসনাত, সার্জিস, নাহিদ এদেরকে তো আলাদা করে, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, মাহফুজ এদের তো আলাদা করে ডাকাটার একটা, এটাকে বলে না গতিজড়তা, আপনি তো সায়েন্স আমার থেকে বেশি বলেন, এটা তো একটা গতিজড়তারও ব্যাপার আছে। এই হচ্ছে আমার টেক। আপনি যদি আরেকটু কন্টিনিউ করেন যে আপনি কেন এরকম মনে করতেছেন, এবং আর্মির এই যে রাজনীতিতে ঢুকে যাওয়া, এই যে ইলেকশন ডিসেম্বরে হইতেই হবে, তারেক রহমানের ভাষায় কথা বলা, ইজ ইট ফেয়ার? আর্মি তো ব্যারাকে থাকা উচিত, ওরা এগুলি বলে কেন? জি ডক্টর জাহেদ, আপনার কাছে ভাই আপনি নিশ্চয়ই আপনি দীর্ঘদিন লয়ের রিপোর্টিং করেছেন, এবং আপনার সাথে আমরা এই শোতে দেখেছি আইনের ব্যাপারে আপনার খুবই গভীর জানাশোনা আছে। আমি কোর্টের ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে অনেক সময় দিনের শেষে কোর্ট ইভেন সংবিধানকে লঙ্ঘন করার মতো রায় দেয়, ডক্ট্রিন অফ নেসেসিটি দেখায়। যেমন আমি 13th অ্যামেন্ডমেন্টের যে সংক্ষিপ্ত রায় ছিল সেখানে ডেলিবারেটলি লিখেছে যে এটা অসাংবিধানিক, কিন্তু পরবর্তী 2টা ওনারা ওই সংখ্যাটা ভুলে গেলাম, 9ম বা 10ম এরকম কিছু বলেছিলেন, বা 10ম একাদশ, পরবর্তী 2টি সংশোধনী, ত্রয়োদশ সংশোধনীর অধীনেই হতে পারে। তারপরে যে কথাটা বলেছিলেন দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, তারা বলেছিলেন যে জনগণের এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, কোন একটা টার্বুলেন্ট টাইমে, কোন একটা প্রবলেম্যাটিক পিরিয়ডে আমাদের সবকিছু যে নিয়ম মতো চলবে নট নেসেসারিলি। সেনাবাহিনী 5th অগাস্টের সময় থেকে বা পরে যা করেছে, আমি নিজেও এটাকে পয়েন্টটা ধরেছি, আমি ওভাবে ক্রিটিক করিনি। রয়টার্সের সাথে প্রথম যখন সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে সরকারকে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন। আমি তখন সেদিনই, এটা হলো প্রথম বাংলাদেশের ইন্টারভিউ যেখানে নির্বাচনের একটা টাইম লাইন গুরুত্বপূর্ণ একজন মানুষের কাছ থেকে জানা গেছে, সেখানে আমি খুব ক্লিয়ারলি এই কথাটা ধরেছিলাম, এবং আমি জাস্ট পয়েন্ট আউট করেছি যে এই ব্যাপারটা এইরকম। আমরা এখন আসলে কোন বিশেষ অবস্থা আছে, কোন জায়গায় আছি? একটা সেনা প্রধান যদি সরকারেরই পার্ট হয়, তাহলে তো ওনার শেখ হাসিনার কথা শুনে গুলি চালানো উচিত ছিল সবার উপরে। উনি তো শেখ হাসিনাকে বিট্রে করেছেন তখনকার সরকারকে, শেখ হাসিনার তো উনি সেনা প্রধান ছিলেনও। তো তাহলে আমরা এই প্রশ্ন, আমি একটু খুবই ডেভিডস অ্যাডভোকেট টাইপের কথা হচ্ছে, তারপরে এই প্রশ্ন আসতে পারে, তো উনি তো বিট্রে করেছেন সরকারি যে আদেশ, যেটা উনি মানতে বাধ্য ছিলেন। তো আমি যে কথাটা বলি, আসলে বিদ্যমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় এই যে একটা ডিফারেন্ট ধরনের, খানিকটা ডিফারেন্ট একটা অবস্থান সেনাবাহিনীর আছে। এবং আই ফিল লাকি ফ্র্যাঙ্কলি স্পিকিং যে বাংলাদেশ না, এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেনাবাহিনী রেদার চেষ্টা করে একটা ঝামেলা বাঁধিয়ে ক্ষমতা নিয়ে নিতে, আর এখানে ঝামেলা বেঁধেছিল 5th অগাস্টে। আমি মনে করি তারা যদি পাওয়ার নিতেন, আমাদের দেশের মেজরিটি অফ দ্য পিপল সমর্থন করতেন, তিনি নেননি, এবং এখন নির্বাচন নিচ্ছেন। এই কথা তো আমরা বলছি যে একটা সিভিলিয়ান সরকার নির্বাচনের কথা। আমি আপনার কথা শুনতে খুবই ভালোবাসি, সেই জন্য আমার টাইমটা ম্যানেজ করতে পারছি না। কিন্তু জাহেদ, আপনার রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমি একটা উদাহরণ দেই, সেটি হচ্ছে যে এরকম যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই। সেনাপ্রধান যেটি করতেছেন এটা কিন্তু ঠিক, যে 5 তারিখে উনি না দাঁড়াইলে শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন কি হইতো, হাইন্ডসাইট আমরা এটা জানি না। যদি 20-21 জুলাই থেকে তিনি যদি এই অবস্থান না নিতেন কি হইতো আমি এটা জানি না। এবং আমি এইটাও জানি আওয়ামী লীগ যদি ফিরে আসে, প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে জেনারেল ওয়াকার। কিন্তু তারপর আমি বলি যেটা তো উনি নেন নাই, উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে এই স্নিফটা কেন করতেছেন? মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের, তিনি বলেছেন যে একটি মাত্র দলই আসলে ডিসেম্বরে নির্বাচন চায়। আপনি আমাদের একটু বলবেন যে
ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দাবিটি সঠিক কিনা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু দল আছে যারা বিশেষ করে সিপিবি সহ একাধিক বামপন্থী দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা আসলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাদের অবস্থানটা বলেন। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে, ডাক্তার জাহেদ উনিও আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান দুজনেই কিন্তু আরো অনেকগুলো কথা বলেছেন, কিন্তু সেদিকে কারো দৃষ্টিপাত নাই। দুজনের দুইটা কথাতেই দৃষ্টি আটকে আছে আমাদের। একটা হচ্ছে যেটা আপনি বললেন নির্বাচন, ডক্টর ইউনূস বলছেন যে ডিসেম্বরে নির্বাচন চায় না একটি দল আর সবাই চায়, আর অন্যদিকে তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরেই হতে হবে নির্বাচন। এখন আমি যেটা দেখি আর কি, যে যদি এটাকে আমরা একটা আলাদা বাক্য হিসেবে দেখি যে ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপি চায় বা একটি মাত্র দল চায়, শুধু বাক্য হিসেবে এটা সঠিক নয়। কারণ আমরা অনেক রাজনৈতিক দলই আমরা ডিসেম্বরের দলের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের মত আছে, আমাদের সম্মতি আছে। কিন্তু আমরা হয়তো বলার সময় বলেছি যে ডিসেম্বরে হওয়াটার যৌক্তিকতা আছে, কিন্তু কোনো কারণে যদি সরকার মনে করে যে বিশেষ তাদের সময়ের প্রয়োজন, তাহলে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করুক, আলোচনা করুক। 1-2 মাস পেছনে গেলে, ফেব্রুয়ারি বা মার্চে গেলেও এটা বৃহত্তর স্বার্থে আমরা এটার সাথে একমত হতে পারি। অর্থাৎ অন্যান্য দল হয়তো এই জায়গায় কিছুটা ফ্লেক্সিবিলিটি শো করেছে, কিন্তু ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে আমরা চেয়েছি। এখন হয়তো বা ডক্টর ইউনূস এই কথার অর্থ এটা বলতে চেয়েছেন, বা উনি বলেছেন কিনা জানি না, ওনার কাছ থেকে আসলে ব্যাখ্যাটা পাওয়া যাবে। আমি ব্যাখ্যা দিলে তো আর হবে না। আমরা শুধু বিশ্লেষণ করে এটা বলতে পারি যে আমরা অন্যান্য দলগুলোকে হয়তো উনি কিছুটা ফ্লেক্সিবল মনে করেছেন, কিন্তু বিএনপি কে মনে করেছেন যে ওনারা ডিসেম্বরের ব্যাপারে রিজিড। আরেকটা কথা বলি খালেদ মহিউদ্দিন আপনাকে, আমাদের মানে রাজনীতিবিদ হিসেবে আমরা তো কিছু কথা বাইরে বলি, প্রকাশ্যে বলি, আবার আভ্যন্তরীণ কিছু আলোচনাও আছে। আভ্যন্তরীণ কিছু আলোচনায় আমরা এরকমও শুনেছি যে বিএনপিও ডিসেম্বরে রিজিড না, কারণ বিএনপির মধ্যে অনেক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে, এবং এর পেছনে যুক্তিও আছে যে প্রফেসর ইউনূস সময় ক্ষেপণ করছেন অযথা, উনি একটা লম্বা সময় নিচ্ছেন। এর পিছনে অনেক কথা বিএনপি বলে, আপনারা শুনেছেন। আমাদের ডাক্তার জাহেদ এখানে আছেন, উনি এগুলোর ব্যাপারে অনেক কথা বলেন। তো এগুলোর কারণেও হয়তো এরকম কথা প্রচলিত আছে যে ডিসেম্বরের বিষয়ে যদি বিএনপি কঠোর হয়, তাহলে হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইলেকশনটা আদায় করা সম্ভব। কিন্তু আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনূস কেন এই কথাটা বলেছেন, এর সঠিক ব্যাখ্যাটা উনিই ভালো বলতে পারবেন। আপনারা যেটা বলছেন, মানে আপনাদের কাছে কি এই কথাটা মনে হয় যে ধরেন যে ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে সরকার প্রধান যদি একটা নির্দিষ্ট করে একটা টাইম ফ্রেম বেঁধে দিতে বলতেন ইলেকশন কমিশনকে, যেহেতু ঘোষণাটা ইলেকশন কমিশনই দিবেন, বা অনুরোধ করতেন, যেভাবেই বলেন, তো সেইটা অনেক সহজ হতো। মানে উনি যেহেতু একটা 6 মাসের একটা উইন্ডো রাখতেছেন, এইটাতে কিছু সন্দেহ তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, কিছুটা তো হচ্ছে। আমরা কিন্তু ওনার সাথে এই 6 মাসের টাইম ফ্রেম নিয়ে আলোচনা করেছিলাম। উনি যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার, আমরা কিন্তু বলে এই আলোচনাটা শুরু করেছি। আমাদের যে গ্রুপ ছিল সেখানে এই আলোচনাটা আমাদের পক্ষ থেকে সেখানে সূচনা করেছিলেন জুনায়েদ সাকি। হ্যাঁ, জুনায়েদ সাকি আলোচনাটা এভাবে তুলেছিলেন যে ডিসেম্বরের পরে, আমি তুলেছিলাম এটা যে স্যার ডিসেম্বরে কি সমস্যা, ডিসেম্বরে ইলেকশন করতে আপনার অসুবিধাটা কি, আপনি আমাদের সাথে কি বলতে পারেন। তখন উনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরে ইলেকশন করলে আমরা যে আশঙ্কাটা, আমার যে ডিসকমফোর্টটা, সেটা হচ্ছে যে আমার কাছে, তোমরাও বলেছো যে সরকারের উপর আমি পরিপূর্ণভাবে আমার নিয়ন্ত্রণ নাই। আমি দেখছি যে বিভিন্ন ঘটনা ঘটছে, যেটা আমি দেখছি যে আমি এটার খুঁজে পাচ্ছি না। এইটা খুবই একটা ইন্টারেস্টিং কথা। মানে ডক্টর ইউনূস আপনাদেরকে বলছেন যে যেহেতু মনে হইতেছে যে আমার পুরো বিষয়টার উপরে কর্তৃত্ব নাই, এবং যেহেতু বিএনপি চাপ দিচ্ছে, মনে হবে যে বিএনপির কাছে আমি নতি স্বীকার করতেছি, সেই জন্য আমি ডিসেম্বরে করতেছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এইটাই বুঝাইলেন যে সেই জন্য উনি ডিসেম্বরটা করতে অসুবিধা? উনি যেটা বুঝালেন যে উনি বুঝাতে চাইলেন যে উনার নিয়ন্ত্রণে, কর্তৃত্বে সবাই চলছে না, উনি তো কিছু করতে পারছেন না। উনি বলছেন আমি তো কোনো কাজ করতে পারছি না। একদিকে রাস্তার আন্দোলন, না পারবেন না তো। হ্যাঁ, মানে রাস্তার আন্দোলন একটা কারণ, আরো অনেক নানা রকম কারণ আছে। কিন্তু যে এটা যদি আমার একটু খোলাসা করতেন, আমি এটা ঠিক বুঝি নাই। মানে ডিসেম্বর ওনার কর্তৃত্বে কোনো কিছু চলতেছে না, সেইটার সাথে ডিসেম্বরের নির্বাচন কেন সাংঘর্ষিক? উনি বলছেন যে ডিসেম্বরে, মানে ডিসেম্বর না, আসলে উনি তো আমাদেরকে না করেন না যে উনি ডিসেম্বরে করবেন না। উনি যেটা বলতে চাচ্ছেন যে আমি প্রশাসন, সরকার, সংস্কার, তোমরা যেগুলো বলছো এগুলোতে আমি
উনি জাস্ট বাক্যটা ছিল এরকম যে আমি তো আমার কমফোর্টেবল পজিশনে আমি এখনো পৌঁছাতে পারি নাই। দুটো ঘটনা আমি আপনাকে বলি, অফ দা রেকর্ড দুটো ঘটনা সেখানে আমরা আলোচনা করেছি। সেটা হচ্ছে যে আব্দুল হামিদের দেশ ত্যাগ। হ্যাঁ, আব্দুল হামিদের দেশ ত্যাগটা নিয়ে ওনারা কিন্তু একটা কমিটি করেছেন। সেই কমিটির রিপোর্টে এসেছে যে এখানে সরকারের প্যারালাল অন্যভাবে অন্য কারো ইন্টারভেনশন এটা হয়েছে। তাহলে দেখেন মানে ওখানে কিন্তু কর্নেল অলি সাহেব বলেছেন যে এই সরকার আসলে কে চালাচ্ছে, আপনি চালাচ্ছেন না অন্যরা চালাচ্ছে, এই ধরনের একটা সন্দেহ সংশয় লোকদের মাঝে তৈরি হয়েছে। প্রফেসর ইউনূস কিন্তু এগুলো ইয়ে করেন নাই, হ্যাঁ মানে বলেন নাই যে আমি চালাচ্ছি সরকার, উনি বলেছেন আপনারা তো বুঝতেছেন বিষয়গুলো। তো এই জায়গাটায় মানে এই আলোচনাগুলো অনেকে করতে চায় না, সেনসিটিভ আলোচনা, আমি হয়তো করছি না। মজিব ভাই আপনার কথা শুনে সিরিয়াসলি সেনসিটিভ এবং আমার ভয় লাগতেছে। কারণ কি, একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ মানে মানে আপনি আমাকে বলেন তো তাহলে কি আর তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত? আসলে এইটার উনি কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাইড়ে দিবেন, এটি কিরকম? যেমন আব্দুল হামিদের ব্যাপারটা যখন আপনি বললেন, আমি বলি জনাব হামিদের বিদেশ ত্যাগের ব্যাপারে যদি ডক্টর ইউনূস না জানা থাকেন, এক সেকেন্ডও উনার চেয়ারে থাকার কোন রকম কোনো উচিত না। এবং আমার বিশ্বাস ডক্টর ইউনূস ওই চেয়ারটাতে ছিলেন, আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন, এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে। কারণ উনার ডিজিএফআই আছে, এনএসআই আছে, সব আছে উনার, মানে আর্মি চিফের না, কিন্তু আমি সরাসরি বললাম ডিজিএফআই, এনএসআই, এসবি উনার, কিন্তু ডিবি উনার, কিন্তু ইমিগ্রেশন উনার, কিন্তু আর্মি চিফের আন্ডারে কিচ্ছু নাই। ডিজিএফআই এর কাজ কিন্তু আর্মি চিফের এগেইনস্টে গোয়েন্দাগিরি করা। আমি আপনাকে বলি এই আলোচনাটা আমি একজন প্রভাবশালী উপদেষ্টার সাথে করেছিলাম। জি, উপদেষ্টা আমাকে প্রশ্ন করলেন, বলেন তো ভাই আব্দুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করলো? তো আমি বললাম যে নানা কথা তো আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমি তো মনে করি অফিসিয়ালি এটা রেসপন্সিবিলিটি হচ্ছে এসবি প্রধানের। কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন হচ্ছে পুলিশের বিশেষ শাখা, যেটা আমরা যেটা বলি স্পেশাল ব্রাঞ্চের আন্ডারে। সুতরাং আপনাদের তো উচিত ছিল এসবি প্রধানকে এটার জন্য জিজ্ঞাসাবাদ করা, ওনাকে প্রশ্ন করা। সুতরাং আমি আপনাকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছিলেন, আপনার মনে থাকার কথা, উনি বলেছেন এটার পেছনে যারা আছে তদন্ত করে, এটার পেছনে উনি আছেন সবার আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা সবার আগে আছেন। এবং আমি মনে করি এটা একটা ভালো কাজ করেছেন। আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে যে একজন বয়োবৃদ্ধ লোককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন, এটা ভালো কাজ করেছেন। খারাপ কাজ করতেছেন, মিথ্যাচার করতেছেন, সেটা ভেরি গুড। আপনার এই পজিশনটা আমিও এগ্রি করি, কারণ আমি দুটো কথা বলেছি। আমি বলেছি যে আব্দুল হামিদের বিদেশ ত্যাগে কোনো বাধা ছিল কিনা, যেহেতু অফিসিয়াল কোনো বাধা ছিল না, তাহলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন। সরকার এই পজিশনটা নিতে পারতো যে উনি বৃদ্ধ মানুষ, ওনার দেশ থেকে কোনো বাধা ছিল না বলে আমরা ওনাকে যেতে দিয়েছি। কিন্তু সরকার কি নিয়েছে দেখেন, সরকার বলছে ওনার বিরুদ্ধে বিস্ফোরক এনে মামলা আছে, উনি ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, এবং উনি কিভাবে গেলেন এটা আমরা জানি না, অথচ উনি দেশের মধ্যে চিকিৎসা নিয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি কিন্তু একটা খুবই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এবং সেটা খুবই সিরিয়াস পর্যায়ে। এবং আমার কাছে মনে হয় মঞ্জু ভাই, আমাকে সিরিয়াসলি মনে হয় যে ডক্টর ইউনূস একজন খুবই সহানুভূতি প্রবণ, খুবই মানে আমি বলবো যে একজন মানে 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 একজন সমবেদনাপূর্ণ একজন মানুষ। তিনি দেখেছেন একজন বয়স্ক লোক এটা, এবং তিনি যেতে দিয়েছেন। কিন্তু আমার যেটা আপত্তির জায়গা সেটা হচ্ছে যে তিনি ছলনা করছেন বা তার সরকার ছলনা করছে। এই ছল আমরা আরো নানা জায়গায় দেখতে পেয়েছি। আমাদের দুর্ভাগ্য মঞ্জু ভাই, আপনি দেখেন, আপনি হয়তো মনে করবেন যে এই কথাগুলি আপনাকে কেন বলা হয়েছে, দর্শক কেন মনে করবে। আমরা কিন্তু চেষ্টা করি আমাদের উপদেষ্টাদের আনতে, আমাদের উপদেষ্টারা হয় আমার কাছে আসে না। এখন আমি কিন্তু গতকাল থেকে অনেকবার চেষ্টা করেছি আমাদের উপদেষ্টাদের আনতে, তারা হয় আসে না, নাইলে তারা কিভাবে আমি জানি না, তারা তো প্রশ্নের জবাব দেয় না। আপনাকে তারা শুধু মঞ্জু ভাইয়ের প্রশ্নের জবাব দেয়, আমি তো সেটা আগেও বলছি। শুনেন, আমি আপনাকে বলি, আপনি যে কথাটা তুলছেন, আপনি এখন দেখবেন প্রেস ক্লাবের সামনে আমাদের নারীদের একটা সরকারি প্রতিষ্ঠান, যেটা 5 বছরের কন্ট্রাকচুয়ালি তারা একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারা একটা আন্দোলন করছে। এবং আন্দোলনটা কি, তারা কিন্তু আপনার অনশনে গিয়েছে। তারা কালকে আমাদের অফিসে এসেছিল, আমি 2 জন উপদেষ্টাকে অনুরোধ করেছি তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেন, তাদের কথাগুলো একটা শুনেন। কোন উপদেষ্টা তাদেরকে সময় দেয় নাই। শেষে আমি তাদেরকে ফোন নাম্বার দিয়ে আমি বললাম যে আপনারা নারী কমিশনের চেয়ারম্যান আছেন পারভিন শিরিন হক, ওনার সাথে কথা বলেন। ওনার সাথে তারা কথা বলেছে। শিরিন হক আপা তাদের মুখের উপর বলেছে আমার সময় নাই আপনাদের সাথে কথা বলার। আপনি বুঝেন যে এই সরকারের
লোকদের কথা বলার সময় নাই, তারা রাজনীতিবিদদের কোনো কথাই শুনতে চায় না। আপনি এখন যেটা বলেন আচ্ছা, আমার কথা শুনে মজু ভাই, আমি একটু ডক্টর জাহিদের কাছে যাই, কিন্তু প্রশ্নটা করে রাখি, আপনারা এবি পার্টি কি একটা ব্যালেন্সের পজিশন নিচ্ছেন? ধরেন আপনি একরকম, ব্যারিস্টার ফুয়াদ আর একরকম। কালকে আমি ব্যারিস্টার ফুয়াদকে শুনতে পাচ্ছিলাম যে আপনি এখন যে অবস্থানে কথা বলতেছেন তার থেকে একটু আলাদা কথা বলতেন, নাকি আপনারা দুটি মতই একরকম করতেছেন? আমি এই প্রসঙ্গটা বললাম যে সরকারের কথা বলার সময় না, এটার প্রসঙ্গে। এবং আরেকটি প্রশ্ন আমি করে রাখি, ম্যান্ডেট প্রসঙ্গ একটি কথা আপনাকে আমি জানতে চাইবো, যে ম্যান্ডেটটা এখন বলতেছে যে সরকারের ম্যান্ডেট আছে, কেউ কেউ বলতেছে ইনু সাহেবের 5 বছর থাকা উচিত, এইটা নিয়েও আমি আসলে কথা শুনতে চাইবো। কারণ আমাকে যখন আজকে প্রশ্ন করা হয়েছিল তখন আমি এইটা আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম যে আসলে আপনি এটা নিয়ে কি মনে করেন মঞ্জু ভাইয়া, এবি পার্টি এটা নিয়ে কি মনে করে, ম্যান্ডেট প্রশ্ন। আমি একটু আসি ডাক্তার জাহেদের কাছ থেকে, যে আপনি প্রশ্নটা কি ডাক্তার জাহেদ আপনাকে শিখিয়ে দিল কিনা আমি সন্দেহ করছি। যাই হোক, না, আপনারা এরকম সন্দেহ চিরকাল করবেন, কে কারে প্রশ্ন শিখায় দেয়, এটা আমার কোনো আপত্তি নাই।